আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, কেমন আছো তোমরা? আশা করছি সুস্থ আছো। আমি আকলিমা আক্তার, প্রভাষক অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অনার্স মাস্টার শেষ বর্ষের গ্রামীণ অর্থনীতি কোর্সটি নিয়ে হাজির হয়েছি তোমাদের সাথে। আমি তোমাদের পড়াচ্ছিলাম থার্ড চ্যাপ্টার এগ্রিকালচার বা কৃষি। তো আজকের আলোচনার টপিকগুলো হলো অপ্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণের সুবিধা ও অসুবিধা সমূহ। এটা একটা টপিক। আর 2 নম্বর যে টপিকটা সেটা হচ্ছে কৃষি ঋণ আদায়ে মন্থরতার কারণ সমূহ। মন্থরতার কারণ সমূহ। তো প্রিয় ছাত্ররা, চলো শুরু করি আজকের ক্লাস। আজকের ক্লাসের টপিকগুলো হলো অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণের সুবিধা আর অসুবিধা সমূহ। প্রথম যে টপিক, ওকে। তো আমি যে দেখছি প্রথমে হচ্ছে অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণের সুবিধা সমূহ বা অ্যাডভান্টেজ, সুবিধা সমূহ। প্রথম যে সুবিধা সেটি হচ্ছে, এটি হচ্ছে সবাইকে চিনে জানে, হ্যাঁ, চেনা জানা। যেমন একজন কৃষক যখন অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণ থেকে, প্রথমতই আমরা জানবো যে কৃষির অপ্রাতিষ্ঠানিক উৎস সমূহ কি কি। কৃষির অপ্রাতিষ্ঠানিক উৎসের মধ্যে রয়েছে যেমন বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তারপরে বড় মহাজন, ধনী কৃষক, হ্যাঁ, এই চেনা জানা আত্মীয় স্বজন লোকজন। এই আমরা জানি যে হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো, কৃষি ঋণের অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো হচ্ছে এগুলো। ওকে, তো চেনা জানার এখানে কিরকম যে সুবিধা সমূহ, কৃষি ঋণের তোমার অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণের সুবিধা সমূহের মধ্যে প্রথমত যেটা, সেটা হচ্ছে এই যেই উৎস থেকেই কৃষক ঋণ গ্রহণ করে থাকে, অর্থাৎ তার সবাই হচ্ছে পরিচিত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, চেনা জানা লোকজন, ঠিক আছে। এই ক্ষেত্রে হচ্ছে তার কোনো সমস্যা হয় না। 2 নম্বর যেটা, নিয়ম কানুন কম, নিয়ম কানুন কম থাকে। অপ্রাতিষ্ঠানিক উৎস সমূহের মধ্যে যেটা আর কি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেটা হচ্ছে নিয়ম কানুন এখানে কম। আর প্রাতিষ্ঠানিক উৎসে কিন্তু প্রথমত তোমাকে ব্যাংকে যেতে হচ্ছে, ব্যাংকে গিয়ে বিভিন্ন নিয়ম কানুনের সম্মুখীন হয়ে অ্যাট লাস্ট সময় সাপেক্ষ একটা ব্যাপার তুমি হচ্ছে ঋণ পাচ্ছ। বাট এখানে কিন্তু অত নিয়ম কানুন থাকে না, ঠিক আছে। এটা একটা সুবিধা। 3 নম্বর যে সুবিধাটা সেটি হচ্ছে সরাসরি যোগাযোগ করতে পারে, সরাসরি যোগাযোগ। অপ্রাতিষ্ঠানিক উৎসের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ যে সুবিধা সেটি হচ্ছে ইচ্ছা করলেই হচ্ছে ঋণদাতা ঋণ গ্রহীতা দুইজন সরাসরি তার একসাথে যোগাযোগ করে হচ্ছে ঋণটা গ্রহণ করে। এটা একটা সুবিধা। আর 4 নম্বর যে সুবিধা সেটি হচ্ছে জামানত বাধ্যতামূলক নয়, জামানত বাধ্যতামূলক নয়। এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় যে জামানত লাগে না এখানে, ঠিক আছে। কিন্তু প্রাতিষ্ঠানিক উৎসে কিন্তু জামানত লাগে, হ্যাঁ, এটা একটা সুবিধা। 5 নম্বর যে সুবিধাটা সেটা হচ্ছে অনেক সময় বিনা সুদেও দেয়, হ্যাঁ, বিনা সুদে ঋণ গ্রহণ, বিনা সুদে ঋণ গ্রহণ। যখন খুব নিকট আত্মীয় হয় সে কিন্তু অনেক সময়
টাকা যে ঋণটা দেয় সেই ক্ষেত্রে কিন্তু সে হচ্ছে সুদও গ্রহণ করে না। ঠিক আছে, এটা একটা সুবিধা। আর 6 নম্বর যে সুবিধাটা সেটি হচ্ছে তদারকিমূলক। এই যে যে ঋণটা দেওয়া হলো সেটা হচ্ছে ঠিকমতো সে পাবে কিনা, আদায় করতে পারবে কিনা, এটি কিন্তু সহজেই সে জানতে পারতেছে, কারণ সরাসরি সেখানে যাচ্ছে আসছে, তাদের সাথে সবার জানাশোনা। হ্যাঁ, এই যে তদারকি ব্যবস্থাটা রয়েছে, এই কারণে কিন্তু এই আদায়টা হচ্ছে সন্তোষজনক। হ্যাঁ, ঋণ আদায়টা কিন্তু সন্তোষজনক। তো এই ছিল হচ্ছে সুবিধা সমূহ, কৃষি ঋণের সুবিধা সমূহ, অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণের। আর অসুবিধা সমূহ দেখি অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণের অসুবিধা সমূহ। অসুবিধা সমূহ প্রথমত যেটা, সেটা হচ্ছে চাহিদা তাৎক্ষণিক গ্রহীতাও চাহিদা তাৎক্ষণিক গ্রহীতাও বেশি। হ্যাঁ, এই যে অপ্রাতিষ্ঠানিক যে কৃষি ঋণ, সেটি কিন্তু খুব সহজেই টাকা চাওয়ার সাথে সাথেই কিন্তু পেয়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো এক্ষেত্রে কিন্তু চাহিদার লোকজন অনেক বেশি চায়। হ্যাঁ, এটার কিন্তু অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণের চাহিদাটাও অনেক বেশি, যার কারণে হচ্ছে কৃষক সবসময় কিন্তু এই ঋণটা পায় না। মাঝে মাঝে তাকে হচ্ছে কৃষি ঋণ না পাওয়ার কারণে তার কাজকর্ম হচ্ছে তার ব্যাহত হয়। সো হচ্ছে এখানে একটা অন্যতম একটা অসুবিধা এটি, যে হচ্ছে এটা চাওয়ার সাথে সাথেই পাওয়া যায়, এই কারণে কিন্তু চাহিদাটাও বেশি। ঠিক আছে, 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে পুনঃ তফসিলের সুযোগ নেই। পুনঃ তফসিলের সুযোগ না থাকা। তো তোমার 2 নাম্বার যেটা, যে কোনো তফসিলের সুযোগ থাকে না। হ্যাঁ, তো যখন হচ্ছে কৃষক অপারগ হয়ে যায়, কৃষি ঋণ শোধ করতে অপারগ হয়ে যায়, তখন কিন্তু এই পুনঃ তফসিলের মাধ্যমে প্রাতিষ্ঠানিক উৎস যেরকম রয়েছে, পুনঃ তফসিলের মাধ্যমে কৃষককে আরো একটা চান্স দেওয়া যেটাকে বলা হয়, তার মাধ্যমে তাদেরকে হচ্ছে স্বাবলম্বী করা, এবং এর মাধ্যমে তোমার পুনরায় কৃষি যে ঋণ শোধ করার ব্যাপারটা এটা আসে। তো এই জিনিসটা কিন্তু অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণে থাকে না। 3 নাম্বার যেটা হচ্ছে অনুৎপাদনশীল খাতে ব্যবহার করা। এই কৃষি যে ঋণটা রয়েছে, এটি কি হয়, যে উৎপাদনশীল খাতেই শুধুমাত্র ব্যয় হয় না, এটা হচ্ছে অনুৎপাদনশীল খাতেও অনেক ঋণটা ব্যয় হয়ে যায়, যার কারণে কৃষকের উৎপাদনশীল খাতেই যদি না ব্যয় করতে পারে, তাহলে কি হয়, তাহলে কিন্তু একটা সমস্যা হয়, যেটা হচ্ছে পরবর্তীতে কৃষি ঋণ শোধ করার একটা ব্যাপার থাকে। এই শোধ করার ব্যাপারটা কিন্তু তখন আর কৃষক হচ্ছে, যেহেতু অনুৎপাদনশীল খাতে কৃষি ঋণটা ব্যয় করে ফেলে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। সে পরবর্তীতে এই কৃষি ঋণটা শোধ করতে গিয়ে ঝামেলায় পড়ে যায়। ঠিক আছে, এটি গেল অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণের সুবিধা আর অসুবিধা সমূহ। এরপরে আসো কৃষি ঋণ আদায় মন্থরতার কারণগুলো কি কি। 1 নম্বর যেটা, কৃষি ঋণ কেন আদায় করতে পারে না, প্রাতিষ্ঠানিক উৎসই ঋণ হোক বা অপ্রাতিষ্ঠানিক কৃষি ঋণের উৎসই হোক, কেন তারা হচ্ছে এই কৃষি ঋণটা আদায় করতে দেরি হয়, ডিলে হয় কেন, এটা দেখবো এই কারণ সমূহ। প্রথমত হচ্ছে কম উৎপাদনশীল ক্ষমতা। কৃষকদের উৎপাদনশীলতা বিভিন্ন কারণে কমে যেতে পারে। হ্যাঁ, তো হচ্ছে এই উৎপাদনশীলতা কম থাকার কারণে সে কিন্তু হচ্ছে তার ইনকামটাও অনেক বেশি হয় না, যার কারণে সে হচ্ছে গরিব হয়ে যায়, দরিদ্র হয়ে যায়,
এর কারণেই কিন্তু হচ্ছে কৃষি ঋণ শোধ করতে গিয়ে তার ঝামেলায় পড়তে হয়। এই কারণে মন্থর দেখা দেয়, ঠিক আছে, কৃষি ঋণ তোমার দিতে পারে না সহজে। 2 নম্বর যেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে একটা খুব স্বাভাবিক একটা চিত্র। এর কারণে কিন্তু কৃষকদের অনেক জমি বন্যায় ভেসে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যেমন ঝড়, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, হ্যাঁ, তারপরে এই যে আইলা, সিডোর, হ্যাঁ, বিভিন্ন টাইপের যে ঘূর্ণিঝড়গুলো রয়েছে বা বন্যা রয়েছে, খরা রয়েছে, এগুলো কিন্তু একটা অন্যতম প্রাকৃতিক দুর্যোগ। এর কারণে কিন্তু কি হচ্ছে, তোমার কৃষকের অনেক ফসল হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। এর কারণে কৃষক কিন্তু হচ্ছে ঠিকমতো ফসল উত্তোলন করতে পারছে না, উৎপাদন করতে পারছে না, যার কারণে হচ্ছে সে তার যে ঋণ এটা কিন্তু শোধ করতে পারছে না। এই কারণে হচ্ছে কৃষি ঋণে মন্থরতা দেখা দেয় আদায়ে। 3 নম্বর হচ্ছে কৃষি পণ্যের দাম নীতি। কৃষি পণ্যের দাম নীতি। কৃষি পণ্যের যে দাম নীতি রয়েছে, অর্থাৎ মধ্যস্বত্বভোগীরা এখানে একটা সুবিধা করছে, হ্যাঁ। কৃষি পণ্য বাজারজাতকরণ করতে গিয়ে কৃষকরা হচ্ছে ভোগীদের কারণে হোক বা পরিবহনে একটা বড় ব্যাপার বা রাস্তাঘাট, এই যে অবকাঠামোগত ত্রুটি, এই কারণে কিন্তু কৃষক পণ্য ঠিক সময়ে নিয়ে বাজারজাতকরণ করতে পারছে না এবং সে দাম ঠিক মতো পাচ্ছে না, যার কারণে সে যা উৎপাদন করছে তা কিন্তু হচ্ছে সেই অনুযায়ী তারা হচ্ছে পণ্যের দাম পাচ্ছে না। এই যে দাম নীতির কারণেও কিন্তু একটা সমস্যার সম্মুখীন সৃষ্টি হয় কৃষকের। এই কারণে কি হয়, কৃষক হচ্ছে দরিদ্র হয়ে যায়, তার ফলে যে তার যে কি ঋণটা সে শোধ করতে পারে না। অর্থাৎ এখানে প্রাতিষ্ঠানিক উৎস হোক, অপ্রাতিষ্ঠানিক উৎস হোক, দুটো উৎসই হচ্ছে ঋণ আদায়, তখন কৃষকের কাছ থেকে ঋণ আদায় করতে দেরি হয়ে যায় বা সমস্যা হয়। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ঋণ শোধ না করা। কৃষি ঋণের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ যে মধ্যমতার কারণ, সেটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ঋণ শোধ করতে না পারা। অনেক সময় দেখা যায় কৃষকের হাতে টাকা থাকে, সে ইচ্ছা করে হচ্ছে কৃষি ঋণটা শোধ করে না, হ্যাঁ, যে হচ্ছে এই দেই ওই দিই করে, অথবা ইচ্ছা করে যে হ্যাঁ এটা দিয়ে আবার উৎপাদন করি বা কিছু ইচ্ছা করে সে হচ্ছে ঋণ শোধ করে না। তখন এই প্রাতিষ্ঠানিক আর অপ্রাতিষ্ঠানিক যে উৎস রয়েছে, তারা হচ্ছে কৃষি ঋণ আদায় করতে তাদের হচ্ছে মন্থরতা দেখা দেয়। 5 নম্বর যেটা, কৃষি ঋণ আদায়ের মন্থরতার আরেকটি অন্যতম কারণ হলো জামানতের প্রকৃতি ও আইনগত দুর্বলতা। জামানতের প্রকৃতি ও আইনগত দুর্বলতা, এখানে একটা অন্যতম, এটা একটা গুরুত্বপূর্ণ যে মন্থরতার কারণ, সেটা হলো জামানতের প্রকৃতি ও আইনগত দুর্বলতা। হ্যাঁ, যখন জামানত বেশি রাখছে, প্রাতিষ্ঠানিক উৎস যখন কৃষকদের কাছ থেকে জামানত চাচ্ছে যে হ্যাঁ তোমাদেরকে জামানত দিচ্ছি, তোমরা হচ্ছে ঋণ গ্রহণ করো, হ্যাঁ, তো জামানত তো আর কৃষকের হাতে সবসময় জামানত দিতে পারে না, হ্যাঁ, তাদের যেহেতু আর্থিক অবস্থা সেরকম একটা ভালো থাকে না, সেই ক্ষেত্রে দেখা যায় যে জামানতের যে টাকাটা, এটা হচ্ছে তাদের কাছে অনেক বার্ডেন মনে হয়, তারা এটাকে বোঝা মনে করে, হ্যাঁ। তারপরে আইনগত দুর্বলতা রয়েছে জামানতের প্রকৃতিটা, জামানত যেহেতু কৃষকদের কাছ থেকে প্রাতিষ্ঠানিক উৎস জামানত গ্রহণ করে, যে এর মাধ্যমে, তো জামানতটাও হচ্ছে ঠুনকো থাকে অনেক সময়। দেখা যায় কি যে জামানতটা যা নিল সেটা হচ্ছে
এর তোমার খুব একটা যাচাই বাছাই করে জামানত নেয় না, সেই ক্ষেত্রে হচ্ছে এই তারা আদায় করতে ডিলে হয় তাদের। আর একটা হচ্ছে আইনগত দুর্বলতা, যখন তারা কৃষি ঋণ প্রদান করে এক্ষেত্রে কিছু আইনগত দুর্বলতাও রয়েছে। এই আইনগত দুর্বলতা থাকার কারণে হচ্ছে কি হয়, ঋণ গ্রহণ কৃষি ঋণ আদায় মন্থরতার সৃষ্টি হয়। হ্যাঁ, তো জামানত অনেক সময় কি রাখে, জামানত রাখে কৃষকরা, দেখা যায় যে তার একটা গরু অথবা তার একটা হচ্ছে তোমার একটা জমি, হ্যাঁ, অথবা তার এরকম যে হচ্ছে যেগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা চান্স থাকে, এই টাইপের জামানত নিলে তো হচ্ছে তোমার সমস্যার সৃষ্টি হবেই, তাই না? তো জামানত যদি একটা গরু, যদি ধরো সাপোজ যে সে একটা জামানত কৃষকের কাছ থেকে জামানত নিল একটা গরু, যে হ্যাঁ এই গরুর এগেনস্টে আমি তোমাকে এই টাকাটা দিচ্ছি, দেখা গেল যে সে গরুটা হচ্ছে তার বিপদের সময় সে বিক্রি করে দিল, অথবা গরু হচ্ছে কোনো রোগে টোগে মারা গেল, হ্যাঁ, তখন কিন্তু তার এই যে এখানে কৃষি ঋণ আদায় করতে গিয়ে তার কিন্তু সমস্যার সৃষ্টি হবে, কারণ তখন তো কৃষক হচ্ছে দিতে পারবে না, ঠিক আছে, টাকাটা হচ্ছে সে শোধ করতে পারবে না। এই কারণে জামানতের প্রকৃতিও একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং আইনগত দুর্বলতাও সেখানে দেখা যায়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জনবল কম। জনবল যেমন হচ্ছে তোমার যখন প্রাতিষ্ঠানিক উৎস, অর্থাৎ এই যে বিভিন্ন ব্যাংকগুলো দেখলাম, বাংলাদেশ ব্যাংক, হ্যাঁ, কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দেখলাম, তারপর সমবায় ব্যাংক, হ্যাঁ, বাণিজ্যিক ব্যাংকের মধ্যে কোনগুলো দেখলাম যে সোনালী ব্যাংক বিআরডিবির অধীনে তোমার ঋণ প্রদান করছে, কৃষি ঋণ প্রদান করছে। তো সেই ক্ষেত্রে কি হচ্ছে যে তোমার এক্ষেত্রে এই যে জামানতের হ্যাঁ জনবল এখানে হচ্ছে তারা যে ঋণটা প্রদান করছে কৃষকদেরকে, সেটা হচ্ছে তারা সহজেই ঋণটা দিয়ে দিল, কিন্তু তারা যে সেখান থেকে ঋণটা যে নিয়ে আসবে বা ঋণটা কালেক্ট করবে, আদায় করবে, এই যে এর জন্য যে যতটুকু জনবল থাকা দরকার, যতটুকু জনবল থাকা দরকার বা তার সেটা কিন্তু আমরা দেখছি না, সেটা কিন্তু কম থাকে, ঠিক আছে। এই জনবলটা কম থাকার কারণে কিন্তু এই তাদের কৃষি ঋণ আদায় করতে তাদের মন্থরতার সৃষ্টি হচ্ছে এবং সমস্যার লক্ষ্য করা যাচ্ছে সেখানে। তো প্রিয় ছাত্র, দেখো আমরা এখানে কয়টা পয়েন্ট দেখলাম যে কৃষি ঋণ আদায়ের ক্ষেত্রে মন্থরতার সৃষ্টি কেন হয়। সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে প্রথমত যেটা হচ্ছে কম উৎপাদনশীলতা, কৃষকদের উৎপাদন ক্ষমতাটা যদি কম থাকে, সেক্ষেত্রে তারা যদি তাদের ইনকাম যদি বেশি না থাকে, তাহলে কিন্তু তাদের এই যে ধারকৃত যে ঋণটা এইটা শোধ করতে পারবে না। হ্যাঁ, যখন এই শোধটা তারা না করতে পারবে, তখন কিন্তু এই যে এই প্রতিষ্ঠানগুলো, ধরো প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক যে উৎস রয়েছে, এই উৎসগুলো তখন কিন্তু তাদের কাছ থেকে, কৃষকদের কাছ থেকে এই ঋণটা আদায় করতে ব্যর্থ হবে। তারপরে দেখো প্রাকৃতিক দুর্যোগের কারণে যখন কৃষকের অবস্থাটা খারাপ হয়ে যাবে, কৃষকের অবস্থাটা হ্যাঁ ভালো না থাকবে, তখন কিন্তু তারা এই শোধ করতে পারবে না, তাই না? এটা অটোমেটিকলি একটা ব্যাপার যে একটার সাথে আরেকটা রিলেটেড। যখন এই প্রাকৃতিক দুর্যোগ দেখা দিচ্ছে, উৎপাদনশীলতা কমে যাচ্ছে, তাদের কাছে টাকা কমে যাচ্ছে, তারা দরিদ্র হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই হচ্ছে তারা একটা পর্যায়ে গিয়ে এই যে ঋণের টাকাটা শোধ করতে পারবে না, ঠিক আছে। তারপরে কৃষি পণ্যের দাম নীতিটা এখানে একটা অন্যরকম একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যে কৃষি পণ্যের দাম নীতিটা যদি এরকম হয় যে হ্যাঁ তারা ঠিকমতো তাদের পণ্যের ন্যায্য মূল্যটা পাচ্ছে না, ন্যায্য মূল্য যদি তারা না পায়, তাহলে কিভাবে তারা যে ঋণটা গ্রহণ করেছে সেই ঋণের টাকাটা শোধ করবে, তাই না? এটাই তো একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, একটা অন্যতম একটা ফ্যাক্টর, যে কৃষি পণ্যের দাম নীতিটা যদি ঠিক থাকতো, হ্যাঁ, কৃষক যতটুকু ফসল উৎপাদন করছে তার পুরোটাই যদি হচ্ছে সেই অনুযায়ী ন্যায্য দাম পেত, তাহলে কিন্তু সহজেই তার ঋণটা শোধ করতে পারতো। তারপরে সেটা হচ্ছে তোমার ইচ্ছাকৃতভাবেও ঋণ শোধ করতে না পারা। অনেক সময় যে কৃষক আমরা জানি যে অশিক্ষিত, তাদের মধ্যে শোধ করার টেন্ডেন্সিটা, ঋণ নিয়েছি আচ্ছা এটা আমি তাদের শোধ করে দিব, এই যে তাড়াটা, এটাও হচ্ছে তাদের মধ্যে থাকে না, তাদের মধ্যে জ্ঞানের অভাব। এই কারণে ইচ্ছাকৃতভাবেও অনেক সময় তারা হচ্ছে ঋণ শোধ করে না।
তারপরে সেটা হচ্ছে জামানতের প্রকৃতি ও আইনগত দুর্বলতা। জামানতের প্রকৃতি ও আইনগত দুর্বলতাও আমরা দেখলাম যে জামানতের প্রকৃতি যদি এই টাইপ হয় তাহলে কিন্তু কৃষকরা সহজে ঋণটা শোধ করতে পারবে না। হ্যাঁ, বা যারা ঋণ দিয়েছে তাদেরও এটা খেয়াল রাখা খুব বেশি জরুরি যে জামানত দিলাম, জামানতের প্রকৃতিটা কেমন হলো, কোনটার উপরে ভিত্তি করে আমি জামানত দিলাম, কোন বিষয়ের উপর ভিত্তি করে, কোন পণ্যের উপর ভিত্তি করে, সেটা আগে তাকে তদারকি করতে হবে। যখন তদারকিটা করবে তখন একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে হচ্ছে তোমার এই যে কৃষি পণ্য যে কৃষি ঋণ আদায়ের মন্থরতার যে ব্যাপারটা সেটা আর থাকবে না। তারপর জনবলটাও বাড়াতে হবে। জনবল যদি বাড়ায় তাহলে কিন্তু আদায় করতে পারবে ঋণটা খুব সহজে, ইজিলি হচ্ছে তারা এই ঋণটা আদায় করতে পারবে, তখন মন্থরতা ও থাকবে না। ঠিক আছে, তো আজকের আলোচনার বিষয় এই পর্যন্তই। হ্যাঁ, ভালো থেকো তোমরা, যে যেখানেই থাকো সাবধানে থেকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ তোমাদের সবাইকে।